জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব সৌভাগ্যবান, তিনি ন্যায় বিচার পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমরা এটাও মনে করি এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এটা ছিল সবচাইতে বড় ভুল। আরো বলেছেন, আদালতের সামনে উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ অ্যাসেসমেন্ট করা ছাড়াই জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে এটি একটি ট্র্যাভেস্টি অফ ট্রুথ, অর্থাৎ বিচারের নামে অবিচার। যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে হাজির করা হয়েছিল, অতীতের আপিল বিভাগ তা সঠিকভাবে বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। ফলশ্রুতিতে আজকে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে বেকসুর খালাস প্রদান করেছেন। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, সত্য বিজয়ী হয়েছে, মিথ্যা পরাভূত হয়েছে। অ্যাডভান্স অর্ডার চেয়েছি, এই অ্যাডভান্স অর্ডারটার আদালত মঞ্জুর করেছেন। আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই শর্ট অর্ডারটা প্রসেস হয়ে জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন, এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। 10:30টার দিকে আমাদের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক জনাব শামীম আহমেদের সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক জনাব মেহেদি হাসান, ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের পরিদর্শক জনাব বেলায়েত হোসেন, উত্তরা সার্কেল আমাদের নেতৃত্বে একটি টিম আজকে সকাল 10:30টায় মোয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে 2.5 মণ প্লাস 100 কেজি 100 কেজি গাঁজা এবং বিভিন্ন ব্র্যান্ডের 52 বোতল বিদেশি ভারতীয় চোরাই আর কি, হ্যাঁ বিদেশি মদ ইন্ডিয়ান উত্তরপূর্ব 2 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। আলামতের মধ্যে আছে 5টি বড় ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনের কস্টেপ দ্বারা মোড়ানো গাঁজা, প্রতি ব্যাগের ভিতর প্রায় 20 কেজি করে, 5 ব্যাগে 100 কেজি। এছাড়া অপর একটি সিনথেটিকের বস্তায় 23টি প্লাস্টিকের বোতলে ভারতীয় ওল্ড মঙ্ক ডিলাক্স রাম বিলাতি মদ, প্রতি বোতলে 750 ml করে প্রায় 17.25 লিটার, প্রায় সোয়া 17 লিটার, সোয়া 17 লিটার, হ্যাঁ 17.225 লিটার। আর একটি সিনথেটিক বস্তার ভিতর 29টি প্লাস্টিক বোতলে প্রতি বোতল 750 ml করে MC ডাউলস নম্বর ইন্ডিয়ান মদ, এগুলা ডাউল ব্ল্যান্ডেড হুইস্কি, নামেদ বিলাতি মদ 11 বোতল, AC ব্ল্যাক পিওর গেইন ডিলাক্স হুইস্কি, আইকনিক হোয়াইট ফাইনেস্ট ইন্টারন্যাশনাল গেইন হুইস্কি, রয়্যাল গ্রিন ডিলাক্স। আসামি 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৌরভ ঘোষ বয়স 23, পিতা কার্তিক ঘোষ, মাতা জবারানী ঘোষ, সাং হালিতলা নবীগঞ্জ হবিগঞ্জ। আর মোহাম্মদ শাহিন, পিতা 30 বছর বয়স, পিতা মোহাম্মদ রজব আলী, মাতা আসিয়া বেগম, নারায়ণতলা সুনামগঞ্জ, জেলা সুনামগঞ্জ। আসামিদের যেভাবে তথ্য আটক করা হয়, আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র ঈদুল আজহাকে কেন্দ্র করে অবৈধ বিদেশি মদ ও অন্যান্য মাদক ঢাকা এবং ঢাকার আশেপাশে বিভিন্ন জেলায় সরবরাহের জন্য তৎপরতা চালাচ্ছে। আমাদের গোপন সংবাদ ছিল, গোপন সংবাদের সূত্র ধরে সিন্ডিকেটটির সদস্যদের চিহ্নিত করতে সক্ষম হই এবং তাদের গতিবিধি ও কার্যক্রম মনিটরিং করতে থাকি। প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা নিশ্চিত হই যে চক্রের একটি বড় চালান ঢাকার মোয়াখালী এলাকায় সরবরাহ করা হবে। সেই মোতাবেক আমরা এনা পরিবহনের একটি গাড়িকে গাজীপুরের পুবাইল থেকে অনুসরণ করতে থাকি এবং বাসটি মোয়াখালী আসলে বাসটির গতিরোধ করে সন্দেহভাজন 2 জনকে চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত মাদকের চালানের বিষয়ে সত্যতা স্বীকার করেন এবং তাদের দেখার মতে বর্ণিত আলামতগুলো উদ্ধার করা হয়। ব্যবসায়ের কৌশল ছিল গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে বর্ণিত মাদক দ্রব্যগুলো সংগ্রহ করে সেখানে প্রাথমিক মজুত করে এবং পরবর্তীতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে ঢাকা ও ঢাকার আশেপাশের জেলায়
ডিলারদের কাছে উচ্চ মূল্যে সরবরাহ করে থাকে। জিজ্ঞাসাবাদে তারা আরও জানান যে ইতিপূর্বে একাধিক চালান তারা ঢাকায় এনেছে। এ বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে সিনেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আমরা তথ্য পাবো। অবৈধ মদের স্টক প্লাস এই যে গাঁজার স্টক, মূলত ঈদকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার আশেপাশে জেলায় অবৈধ মাদকের বিস্তার ঘটানোর লক্ষ্যে তারা বর্ণিত মাদকদ্রব্যগুলো উচ্চ মূল্যে সরবরাহ করার তৎপরতা চালাচ্ছিল। আসন্ন ঈদকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের ঢাকা মেট্রো 4টি টিম গঠন করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পরিদর্শক জনাব বেলায়েত হোসেন এই মামলার বাদী, উনি বাদী হয়ে মামলাটি বনানী থানায় দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো কার্যালয় কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতে অব্যাহত থাকবে। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো নেতাদের লিখিত বক্তব্য পেশ করতে হয় না, তারা যোগ্যতা অর্জন করেই নেতা হয়েছে, যার কারণে তারা যে কোনো স্টেজে যে কোনো সিচুয়েশনে তারা অনার্গল কথা বলার জন্য প্রস্তুত থাকে। আজকে যে রায়টা হলো এটা আপনারা কি খুশি নাকি? আলহামদুলিল্লাহ, অবশ্যই আমরা খুশি। আজহারবার এই রায়ের মাধ্যমে আমরা শুকরিয়াতন নামাজ আদায় করেছি। আমাদের মা বোনরা অনেকেই এবং আমরা অনেকে নফল রোজা রেখেছি, অনেকে কোরআন তেলাওয়াত করেছে, অনেকে দোয়ার মাধ্যমে এখনও অনেকে জায়নামাজে আছেন, যারা খবর পান না অনেকে জায়নামাজে এখনও তার জন্য দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে তাকে বেকসুর খালাসে ফয়সালা কিন্তু ফয়সালা হয়ে গেছে। জি, উনি তো সেক্রেটারি জেনারেল ছিলেন। জি জি জি। এখন ওনাকে কি হিসাবে দেখতে চান উনি? এখন এটা আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত না, হাই লেভেলের সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নেবে তাকে কোন পদমর্যাদা দেওয়া হবে, এটা উপরের সিদ্ধান্ত, এটা আমাদের সিদ্ধান্ত না, এটা সাংগঠনিক সিদ্ধান্ত। আমাদের এমন কোনো সিদ্ধান্ত হয় না হুট করে যে একজনকে অন্য দল থেকে আসলেই এক জায়গায় ঢুকানো যায়, এরকম জামাত ইসলামের কোনো সিস্টেম নাই। আমাদের কোনো স্থানে যাইতে হলে, সাধারণ একটা কর্মী হইতে হলে অনেকগুলি বই অধ্যয়ন করে তারপরে একজন কর্মী হইতে হয়। এই জন্য আলহামদুলিল্লাহ, আপনি সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। দর্শক, মুসলিম উম্মার সবচেয়ে পবিত্র স্থান মক্কা ও মদিনা। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান প্রতি বছর সেখানে যান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। কিন্তু এই পবিত্র যাত্রায় অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এবছরও তার ব্যতিক্রম হয়নি। ইতোমধ্যেই 118 জন বাংলাদেশি হজযাত্রী চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে আরও 36 জন হাসপাতালে ভর্তি আছেন। এই পবিত্র যাত্রায় কেন এত অসুস্থতা? চলুন বিস্তারিত জানা যাক। প্রতি বছর বহু ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান। এটি একটি দীর্ঘ এবং শারীরিকভাবে কষ্টসাধ্য যাত্রা। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে জানা গেছে, চলতি বছর হজ পালনে সৌদি আরবে গিয়ে মোট 118 জন বাংলাদেশি হজযাত্রী দেশটির সরকারি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে 36 জন হজযাত্রী এখনও হাসপাতালে চিকিৎসাধীন। এই উচ্চ সংখ্যক অসুস্থতার পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। সৌদি আরবের তীব্র গরম, দীর্ঘ ভ্রমণ পথের ক্লান্তি, হঠাৎ করে পরিবেশের পরিবর্তন এবং প্রচুর মানুষের ভিড়ে জীবাণু সংক্রমণ, এই সব কিছুতেই হজযাত্রীদের অসুস্থতার কারণ হতে পারে। বয়স্ক হজযাত্রীদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি থাকে। সোমবার দিবাগত রাত 2:59 পর্যন্ত 171টি ফ্লাইটে মোট 65,943 জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 89টি ফ্লাইটে 33,996 জন, সৌদি এয়ারলাইন্সের 61টি ফ্লাইটে 23,319 জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের 21টি ফ্লাইটে 8,628 জন হজযাত্রী বহন করেছে। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,583 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 61,360 জন হজযাত্রী রয়েছেন। এই পবিত্র যাত্রায় ইতোমধ্যেই 11 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 10 জন পুরুষ এবং 1 জন নারী। মক্কায় মারা গেছেন 5 জন এবং মদিনায় 6 জন। সর্বশেষ গত 25শে মে চাঁদপুরের কচুয়ার বশির হোসাইন মৃত্যুবরণ করেছেন। দর্শক, রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র, প্রশাসনিক ক্ষমতার মূল কেন্দ্র সচিবালয়। আজ সকাল থেকে এই সচিবালয় জুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। বিশেষায়িত বাহিনী সোয়াট থেকে শুরু করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি সবাই মোতায়েন রয়েছে প্রধান ফটকগুলোতে। কিন্তু কেন এই কড়া নিরাপত্তা? কি এমন ঘটছে সচিবালয়ে? চলুন বিস্তারিত জানা যাক। আজ মঙ্গলবার সকাল থেকেই সচিবালয়ের পরিবেশ থমথমে। সকাল 9:30টার দিকে দেখা যায় প্রধান ফটকে মোতায়েন করা হয়েছে বিশেষায়িত বাহিনী সোয়াট। একই সাথে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে বিজিবি সদস্যরা। কর্মকর্তা কর্মচারী ছাড়া সাধারণ দর্শনার্থী তো দূরের কথা, সাংবাদিকদের প্রবেশেও রয়েছে নিষেধাজ্ঞা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকালই জানিয়েছিল, আজ সচিবালয়ে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। এই কড়া নিরাপত্তার মূল কারণ হল সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে সরকারি কর্মচারীদের টানা বিক্ষোভ কর্মসূচি।
গতকাল সোমবার টানা তৃতীয় দিনের মতো সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। আজ আবারও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন তারা। শুধু তাই নয়, একই ধরনের কর্মসূচি পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের সরকারি দপ্তরের কর্মচারীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে। এই আন্দোলন এখন নতুন মোড় নিয়েছে। এখন থেকে সচিবালয়ে কর্মরত কর্মচারীদের সব সংগঠন মিলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম নামে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ আন্দোলনটি আরও সুসংগঠিত এবং বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়ার ইঙ্গিত দিচ্ছে। এই ঐক্য ফোরামের নেতৃত্বে আগামী দিনগুলোতে আন্দোলন আরও জোরালো হতে পারে। এই মুহূর্তে সচিবালয়ের পরিস্থিতি বেশ থমথমে। পুলিশ সদস্যরা জানিয়েছেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে দুপুর 12টার দিকে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা বলা মুশকিল। তবে এটি স্পষ্ট যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজমান, যা এখন এক বড় আন্দোলনের রূপ নিচ্ছে। দর্শক, বাংলাদেশের ব্যাংকিং খাতে এক বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়মের শিকার হওয়া 6টি বেসরকারি ব্যাংককে একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কেন এই একীভূতকরণ? এর ফলে গ্রাহকদের কি লাভ হবে? চলুন বিস্তারিত জেনে নেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মুখ থেকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 6টি বেসরকারি ব্যাংককে একীভূত করা হবে এবং সেগুলোকে প্রাথমিকভাবে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে। এই ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এই ব্যাংকগুলো আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে ব্যাংকগুলোর তারল্য সংকট দেখা দিয়েছে এবং গ্রাহকদের আস্থা কমেছে। গভর্নর আহসান এইচ মনসুর স্পষ্ট করে বলেছেন, এই একীভূতকরণ ব্যাংকগুলোকে স্থায়ীভাবে সরকারিকরণ করা হচ্ছে না। তিনি বলেন, এগুলো দিয়ে আমরা একটা নতুন ব্যাংক করব। বাংলাদেশ ব্যাংক তো ইতিমধ্যেই তাদের লিকুইডিটি সাপোর্ট বা তারল্য সহায়তা দিয়ে বাঁচিয়ে রেখেছে। তো রিঅর্গানাইজেশন বা পুনর্গঠন সময়টাতে আমরা এটার মালিকানা রাখব। গভর্নর আরও যোগ করেন, এটা একটা সাময়িক ব্যবস্থা, পরে সেটিকে হ্যান্ডওভার করে দেয়া হবে নতুন স্ট্র্যাটেজিক ইনভেস্টরদের হাতে। সরকারের এই ব্যাংকগুলোকে পুনর্গঠন করে আবার নতুন বিনিয়োগকারীদের হাতে তুলে দিতে চায়। এর মূল উদ্দেশ্য হল গ্রাহকদের স্বার্থ রক্ষা করা এবং তাদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা। গভর্নর দৃঢ়ভাবে বলেছেন, আমরা চাই প্রত্যেকটা গ্রাহক তাদের টাকা পাবে, তাদের কোনো ক্ষতি হবে না। এই একীভূতকরণের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন এই ব্যাংকগুলোর গ্রাহকরা। তাদের আমানত সুরক্ষিত থাকবে এবং ব্যাংকগুলো নতুন করে শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। তাদের বেলার গজব পড়ক যারা এই মিথ্যা তোর মধ্যে একটা মজলুমকে তিনি কারাগারে থাকা অবস্থা তার শোকে তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। এরকম একজন মজলুম মানুষকে 14 বছর আমরা ওনাকে সর্বশেষ আমরা ধানমন্ডি মাঠে ওনার স্ত্রীর জানাজায় একটা জানাজার অনুষ্ঠানেও ওনাকে লোহার হাতে পায়ে ডান্ডা বেড়ি পরে এনেছে। কত জুলুম ওনার উপর হয়েছে। ওনাকে আমরা কারাগারে দেখেছি 8x8 একটা ছোট্ট রুমের মধ্যে, যে রুমের মধ্যে কোনো বাতাস নাই, ফ্যান নাই, বাইরে থেকে আমি ওনাকে দেখতে গেছি একটা ফ্যান দিয়ে রাখা হয়েছে। কি মজলুম এটা সাংবাদিক ভাইরা, আপনারা যদি ভিতরে না জানেন, না ঢুকেন, একটা জেলখানাতে ফাঁসির আসামিদেরকে কি জায়গায় রাখা হয়, কি অমানবিক। এটা আমরা আজকে একটা জুলুমের প্রতিকার পেয়েছে দেশবাসী, আজকে আনন্দিত। সারা বাংলাদেশে আজকে ঈদ উৎসবের মতো একটা আমরা আজ থেকে 1 সপ্তাহ পর একটা ঈদ আন্দোলন করবো। আজকে আমরা যারা ইসলামকে ভালোবাসি, ইসলাম আন্দোলনকে ভালোবাসি, জামাত ইসলামকে যে দেশবাসী ভালোবাসে, তাদের মধ্যে এটা আজকে দ্বিতীয় একটা ঈদের আনন্দ হচ্ছে। এই ঈদের আনন্দের আজকে একটা দেশবাসী বড় সাক্ষী হচ্ছে। আজকে আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা গতকাল থেকে সবাই রোজা রেখেছেন, সকাল থেকে দান সদকা করতেছেন, মসজিদে মিলাদ মাহফিল হচ্ছে। আজকে সবাই আল্লাহ শুকরিয়া আদায় করছে। জামাত ইসলামী এই দেশে কখনো মব সৃষ্টি করে জুলুম করে, জামাত ইসলাম সবসময় মজলুম দল হিসাবে কারোর উপরে জুলুম হোক, জামাত ইসলাম কখনো জালিমের সাক্ষী হয় না। জামাত সবসময় ন্যায় বিচার চেয়েছে, যার কারণে আমরা ইচ্ছা করলে অন্যান্যদের মতো 5 তারিখের পরে মব সৃষ্টি করে হয়তো আমরা দাবি আদায় করে নিতে পারি। জামাত ইসলাম ন্যায়ের প্রতি, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি শ্রদ্ধাশীল, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে আমরা মনে করি যে আমাদের সমস্ত বিচারের, আমাদের জুলুমের বিচার, আমাদের ন্যায় বিচার আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছেড়ে দিয়েছি। আমাদের ধৈর্যের প্রতিদান আজকে আমরা পেয়ে গেছি আমাদের আইনজীবীদের মাধ্যমে, আমাদের সাংবাদিক সমাজের মাধ্যমে, দেশবাসীর মাধ্যমে, অন্তর্বর্তী সরকারের মাধ্যমে, মাননীয় আপিল বিভাগের সম্মানিত বিচারপতির মাধ্যমে তারা আজকে আমাদের যে বক্তব্যগুলো তারা শুনেছেন, আমাদের আইনজীবীর বক্তব্যগুলো শুনেছেন, তারা আমাদেরকে চমৎকার একটি রায় দিয়েছেন। এই রায়ের জন্য আমরা আবারও
দেশ আদালতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা মনে করি যে এই দেশ থেকে এখনও ন্যায় বিচার হারিয়ে যায় নাই, ন্যায় বিচার পথ রয়েছে। শুধু প্রয়োজন হচ্ছে ইনসাফের পথে থাকা, জুলুম থেকে মুক্ত থাকা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকলে এই দেশ একটি সুন্দর বাংলাদেশ আগামী দিনে হবে। এই প্রত্যাশা আমরা আজকের এই আদালতের মাধ্যমে আমরা মনে করি ইন্টারিম সরকার আগামী দিনে এই বাংলাদেশকে আরো সুন্দর কিছু উপহার দিতে পারবে। এই আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। দর্শক, রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী নানামুখী চাপে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। দেশজুড়ে চলমান অসন্তোষ এবং রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সরকারের একটি নতুন অধ্যাদেশকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের বিক্ষোভের সাথে যোগ দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও। গত আগস্ট মাসে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলে ডক্টর মুহাম্মদ ইউনূস এই দেশটির অন্তর্বর্তী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে তার প্রশাসন দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আগে বিভিন্ন সংস্কারের চেষ্টা করছে। কিন্তু এই পথে ডক্টর ইউনূস প্রশাসনকে মোকাবিলা করতে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জ। বেসামরিক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি সামরিক বাহিনীর কাছ থেকেও আসছে প্রবল চাপ। সাম্প্রতিক অস্থিরতার সূত্রপাত হয় রবিবার, যখন জনপ্রশাসন মন্ত্রণালয় একটি নতুন অধ্যাদেশ জারি করে। এই অধ্যাদেশ অনুযায়ী দীর্ঘ প্রক্রিয়া ছাড়াই অসৎ আচরণের জন্য সরকারি কর্মচারীদের বরখাস্ত করার ক্ষমতা দেয়া হয়। স্বাভাবিকভাবেই এই অধ্যাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। সোমবার এই দমনমূলক অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। অন্যদিকে বেতন বাড়ানোর দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক সোমবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। এর আগে গত রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের কর্মীদের বিক্ষোভের মুখে রাজস্ব সংস্থা ভেঙে অর্থ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিভাগ স্থাপনের আদেশ প্রত্যাহার করতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার। এরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়। এই চাপ শুধু সরকারি কর্মচারীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। গত সপ্তাহে শীর্ষস্থানীয় এক ছাত্রনেতা ইঙ্গিত দেন যে সংস্কার ও নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হতে না পারলে অধ্যাপক ইউনূস পদত্যাগ করতে পারেন। এমন খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক অনিশ্চয়তা আরও তীব্র হয়। অন্তর্বর্তী সরকার এখন দুই পক্ষের দাবির মুখে পড়েছে। একদিকে দ্রুত সাধারণ নির্বাচন আয়োজন, অন্যদিকে সংস্কার সম্পন্ন। ডক্টর ইউনূস ইঙ্গিত দিয়েছেন যে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হতে পারে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজনের জন্য চাপ দিচ্ছে। এর মধ্যেই গত সপ্তাহে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক ভাষণে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং জানান যে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত। তার এই মন্তব্য চাপ আরও বাড়িয়েছে। ডক্টর ইউনূস স্যার ভেবেছে যে শুধুমাত্র হাসনাত আর সার্জিস এনসিপির মতামত নিয়ে নিজেদের মতো করে আইন বানাবে আর সেটা সবাই গ্রহণ করে নেবে, এটা ভেবেছে। আর কারো সহযোগিতা প্রয়োজন নাই, কারো পাশ থেকে সাপোর্ট দেওয়া প্রয়োজন নাই, সব নিজেরা নিজেরা করে ফেলবে। এখন নিজেরা নিজেরা করলে কতটুকু সমস্যায় পড়তে হয় ওই শিক্ষা কি ডক্টর ইউনূস স্যার পাচ্ছে? বলেন তো, যেই সচিবালয়ের যে আইনটা করতে যাচ্ছে, এই আইনটা করতে সর্বদলীয় সহযোগিতা প্রয়োজন কিনা? হাসনাত বলবে সবাই দৌড়ে রাজুতে আয়, সার্জিস বলবে রাজুতে আয়, আর সবাই পাগল হয়ে রাজুতে দৌড় দিবে। সেই সংস্কার কি বাস্তবায়ন হবে? না। যে এই যে সচিবালয়ে সংস্কার করবেন, তো সচিবালয়ে তো কিছু পিঁপড়া, কিছু হাতি, দুই ধরনের প্রাণী এখানে আছে। তো সেই পিঁপড়া এবং হাতি তাদেরকে এই সংস্কার প্রক্রিয়ায় যুক্ত করতে হবে না? সংস্কার করতে হলে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। সচিবালয়ে যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমার আহ্বান যে আপনারা যে বিষয়গুলো বলছেন এই বিষয়গুলো গুছিয়ে রাষ্ট্রের উদ্দেশ্যে আপনারা বলেন। সামনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, তার জন্য ডক্টর ইউনূস স্যার আইন করতেছে কর ন্যায়পাল সংবিধানের যেটা আছে ওইটা শক্তিশালী করতে হবে। এই তো আমার কথা যে বেগম জিয়া অথবা শেখ হাসিনাকে যেই কর ন্যায়পাল দিয়ে আপনি শাস্তি দেবেন, ওই কর ন্যায়পাল আইনটা ডক্টর ইউনূসের উপরে আজকে থেকে প্রয়োগ হবে না কেন?
যদি আজকে থেকে প্রয়োগ হয় তার 666 কোটি টাকা আটকে যাবে। যে দায়িত্ব থেকে ইউনিভার্সিটি লাইসেন্স নিছে সেটা আটকে যাবে, যে আদম ব্যবসায়ী লাইসেন্স নিছে ওইটা আটকে যাবে। তো উনি যেই আইনটা পরবর্তী সরকারের জন্য করতে যাচ্ছে সেই আইনটা প্রাথমিকভাবে একটু পরীক্ষামূলকভাবে আসিফ মাহমুদের উপর প্রয়োগ করেন, তাই না? তো এগুলো সংস্কারের আমরা যেগুলো চাই, যেগুলো সংস্কারের আমাদের প্রত্যাশা, সেগুলো এখন থেকেই কিছু কিছু প্রয়োগ হোক, যাতে করে সরকারের মধ্যে মাহফুজ আলম যারা 5 কোটি টাকা নিচে ডিল করে না, আসিফ মাহমুদ যারা 2 কোটি টাকা নিচে ডিল করে না, তাদেরকেও একটু নাড়াচাড়া দেওয়া যায় যে বিষয়টা আসলে কেমন হয়। যেসব কর্মচারী আছে, আমলা আছে, যারা জনগণের চাকর হিসেবে কাজ করবে এবং রাষ্ট্রযন্ত্রের যে দায়গুলো আছে সে দায়ের প্রেক্ষিতে কাজ করবে, কিন্তু সেখানে আমরা দেখেছি যে একটা ব্রাহ্মণ্যবাদী সম্প্রদায় তৈরি হয়েছে বাংলাদেশে। সচিবালয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনটা আমাদের খোলা চোখে দেখলেই শুধু হবে না, এর ভিতরটা বুঝতে হবে আমাদের, যে রাষ্ট্রের এই সময়ে আপনারা যে কর্মবিরতি এবং আপনাদের যে বিক্ষোভ, সেই জায়গায় রাষ্ট্র কিন্তু যে সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা তাদের কাজে বাধাগ্রস্ত হচ্ছে। সেই বাধাগ্রস্ত না করে আপনাদের সঠিকটা বলতে হবে। রাষ্ট্রকে যদি অস্থিতিশীল করতে চান, আপনারা দেশপ্রেমিক না, আপনাদেরকে চিহ্নিত করা হবে, আপনাদেরকে জবাবদিহিতায় আনতে হবে। আর আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই যে আপনার কাঁঠাল মার্কা অথর্ব আমরা কাঠের ঢেকি উপদেষ্টাদেরকে দিয়ে বাংলাদেশের জনগণের সেবা আপনি করতে পারবেন না। হয় অবিলম্বে আপনার এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, যোগ্য দক্ষ, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের প্রতি দায় আছে, দরদ আছে এমন লোকদেরকে উপদেষ্টা বানাতে হবে, নইলে অবিলম্বে আপনার একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আপনি তো এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে ফাইজলামি করতে পারবেন না, ইয়ারকি করতে পারবেন না। জনগণের রক্ত গেছে, কি পরিমাণ বুলেটের সামনে দাঁড়িয়ে তরুণরা জীবন বিলিয়েছে। আমরা যারা রাজপথে ছিলাম আমরা জানি, আপনি বিদেশ থেকে ধরে ধরে এনে উপদেষ্টা বানাবেন, তারা তো এই দায় দরদ বুঝবে না। আমরা বলতে চাই, আমরা কষ্ট পাই, আমরা লজ্জিত হই যখন দেখি এই জনগণের রাষ্ট্রে জনগণের সরকার ক্ষমতায়, আমরা বলি তখনও জনগণের উপর নিপীড়ন হয়, নিষ্পেষণ হয়। একাত্তরের মুক্তিযুদ্ধকালের মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। দণ্ডাদেশের বিরুদ্ধে আজহারুলের করা আপিল সর্বসম্মতিতে মঞ্জুর করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ আজ এই রায় দেন। এই মামলায় আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে ইতপূর্বে আপিল বিভাগের দেয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে। অন্য কোনো মামলা না থাকলে আজহারুলকে অবিলম্বে মুক্তি দিতে বলা হয়েছে। এর আগে আপিলের ওপর শুনানি শেষে 8 মে আপিল বিভাগ রায় ঘোষণার জন্য 27 মে তারিখ ধার্য করেছিলেন। এর ধারাবাহিকতায় আপিলটি রায় ঘোষণার জন্য আজ মঙ্গলবারের কার্যতালিকায় 1 নম্বর ক্রমিকে ছিল। আসন গ্রহণের পর সকাল 9টা 55 দিকে রায় ঘোষণা করেন আদালত। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহার। এই আপিলের শুনানি শেষে 2019 সালের 30 অক্টোবর আপিল বিভাগ রায় দেন। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে 2020 সালের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল। এই পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে গত 26 ফেব্রুয়ারি লিভ মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। পাশাপাশি 2 সপ্তাহের মধ্যে আপিলের সংক্ষিপ্তসার জমা দিতে বলা হয়। পরে আপিলের সংক্ষিপ্তসার জমা দেয়া হয়। এই আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দিলেন আপিল বিভাগ। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুলকে গ্রেপ্তার করা হয়েছিল। আজহার কারাগারে আছেন। সমগ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের এখানে ঢল নেমেছে। প্রত্যেকের একটাই দাবি, এই কালো আইন বাতিল করতে হবে। আমরা বাতিল চাই। হ্যাঁ, আমাদেরকে এক গ্রেড অবনমিত করতে পারে, মানে 1 গ্রেড নিচে নামাই দিতে পারে, চাকরিচ্যুত করতে পারে, অথবা আমাদেরকে সাসপেন্ড করতে পারে। কাজে এই যে উপরে যে 2টা আইন, এটা 7 দিনের মাথায় প্রয়োগ করা, এটা তো কোনো
কোনো এতে ছিল না এটা। আর এটা আমরা কেন এটাকে কালো আইন বলছি, যে এটা সাথে আমাদের কোনো মানে স্টেক হোল্ডার যারা আমাদের সাথে কোনো আলোচনা করে এই আইনটা তারা তৈরি করে নেয়। এটা উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পরে আমরা জানতে পেরেছি যে এরকম একটা আইন বা অধ্যাদেশ এই উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এই জন্যই আমাদের মধ্যে আরোই আমরা কিন্তু সরকারের কাছে আমরা কয়েকজন সচিব এবং উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি, তাদেরকে অনুরোধ করেছিলাম যে আপনারা আমাদের সাথে কথা বলে, মানে আমরা যারা স্টেক হোল্ডার আমাদের সাথে কথা বলে তারপরে আপনারা এটা চূড়ান্ত করেন। এইটা কিন্তু জনপ্রশাসন সচিব আমাদেরকে কথাও দিয়েছিলেন যে আপনাদের সাথে আলোচনা করেই এটা আমরা চূড়ান্ত করব। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে উনি পরের দিন এটা চূড়ান্ত করে রাষ্ট্রপতি স্বাক্ষর করে বিজি প্রেস পর্যন্ত নিয়ে গেছে এবং এটা খসড়া আমরা দেখেছি, বাট উনি আমাদের সাথে কথা বলে নাই। এই জন্য আমরা মারাত্মকভাবে হতাশাগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছি এবং এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজকে আমরা 2-1 জন নেতৃস্থানীয় ব্যক্তি আমরা কর্মসূচিকে একটু হালকা করতে চেয়েছিলাম, বাট আমাদের সকল পর্যায়ের কর্মচারীদের পক্ষ থেকে এমন প্রেশার ছিল যে হালকা করার কোনো সুযোগ ছিল না, যার জন্য এবং সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসতেছিল, ভিডিও বার্তা আসতেছিল যে সব জায়গাতেই আন্দোলন স্প্রেড করেছে এবং এটা আন্দোলন তারাও চালিয়ে যাবে, আমরাও চালিয়ে যাব। তারা আমাদের নির্দেশনা অপেক্ষা ছিল। আজকে এখন যেহেতু আপনারা আসছেন, আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীদের যত সরকারি সেক্টর আছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাদের নির্দেশনা মোতাবেক আমরা যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি প্রত্যাহার না করব ততক্ষণ পর্যন্ত সমগ্র দেশে আপনারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং আমি আজকে বিশেষ করে একটা কথা বলেছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যের কাছে এবং সচিব মহোদয়ের কাছে আমরা বিনীত অনুরোধ করেছি যে আপনারা আমাদের এই দাবি বাস্তবায়ন করলেও আপনাদের কোনো লাভ নাই, বরং এটা কী হবে, এই আইনটা যদি এই অধ্যাদেশটা যদি আপনারা রেখে যান তাহলে কি হবে, এই অসাধু কিছু কর্মকর্তা এটাকে অপপ্রয়োগ করবে। এতে আমাদের কোনো লাভ নাই, সরকারের কোনো লাভ নাই, লাভ হবে কিছু অসাধু কর্মকর্তাদের। এটা আপনারা নিশ্চিত থাকেন, এই আইনটা যদি তারা বাতিল না করে এই আইনের অপপ্রয়োগ শুরু হবে। ইতিমধ্যে কালকে আমি আপনাদেরকে জানিয়েছি 4-5টা মন্ত্রণালয়ে অপপ্রয়োগ শুরু হয়েছে। আজকে আমাদের অনেক মন্ত্রণালয়ে কঠিনভাবে হুঁশিয়ারি করেছে যে তোমরা কেউ বাইরে যেতে পারবে না, বাট আজকে কোনো কর্মচারী ঘরে আটকায় রাখতে পারে নাই। আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনগুলিতে আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে যদি সরকার এটাকে পদক্ষেপ নেয়। আজকে আমাদেরকে ভূমি সচিবের পক্ষ থেকে একজন এসে আন্দোলন চলাকালে জানিয়েছে যে 2টার সময় আপনাদের সাথে বৈঠক হবে ক্যাবিনেটে, নাকি এটা আমরা নিশ্চিত না। আমাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে ভূমি সচিবকে প্রদান করে 7 সদস্য বিশিষ্ট সচিব একটা কমিটি করেছে আমাদের সাথে আলোচনা করার জন্য, বাট এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো ফোন পাইনি। যতক্ষণ পর্যন্ত এই দাবি আমাদের না মেনে নিবে, অর্থাৎ এই সরকারি কর্মচারী অধ্যাদেশ 2025 বাতিল না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন প্রত্যাহার করার কোনো সুযোগ নেই, ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলন চলবে, আগামী থেকে আরো তীব্র থেকে তীব্রতর হবে। আগামীকাল 10:30 আমাদের কর্মসূচি শুরু করা আছে। এই 18 লক্ষ কর্মচারী সুন্দর পরিবেশে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের অফিসে বসে কাজ করবে। ইনশাল্লাহ আমরা আপনাকে সহযোগিতা করব, সার্বিক সহযোগিতা করব। আমরা ঘরে ফিরে যাব, আমরা কাজে মনোযোগ দেব। আর যদি এটা অনিষ্পন্ন অবস্থায় রেখে যান, এই আন্দোলন চলতেই থাকবে, একটা বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করবে। আমরা এই বিশৃঙ্খল পরিবেশ আমরা করতে চাই না, দেখতেও চাই না। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনাদের পাশে থাকতে চাই, বাট তার আগে আমাদের এই কালো আইন প্রত্যাহার করার একটা সুস্পষ্ট ঘোষণা আমরা পেতে চাই আজকে বেলা 4টার মধ্যে। আমরা আজকে 2টায় যে সভাটা হবে, আলোচনাটা হবে, আলোচনার পরে আমরা কর্মবিরতি যাব না কি করব এটা আমরা ডিসিশন দেব। বাট আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম, আমি বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি। আমাদের যে দাবি নিবর্তনমূলক কালো আইন 1979-এর সেই বিলুপ্ত আইন, সে অন্যায় অমূলক অবৈধ আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের সাংগঠনিক এবং কার্যক্রম বা কর্মসূচি চলমান থাকবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ASM সালেহ আহমেদ স্যার এবং আরও 6 জন সচিব মিলে মোট 7 জন সচিব মহোদয় আমাদের সাথে বসবেন। এই কালো আইন প্রত্যাহারের বিষয়ে ওনাদের সাথে আলাপ আলোচনা হবে। আলাপ আলোচনার পরে তারপরে আমরা আগামীকাল সমাবেশের মাধ্যমে এই বিষয়টা
কর্মচারীদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। আজকে আমরা এখানে এসেছি আসার একটাই উদ্দেশ্য, আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ আমলে যেসব আমলা সচিব যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নিতে পারছে না। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বোত্তম অসহযোগিতা করছে, বিভ্রান্ত করছে। তারা বিচার বিভাগকে প্রভাবিত করছে, বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে, সংস্কারকে বাধাগ্রস্ত করছে।